ঋতব্রত ব্যানার্জির সাথে কর্মী নেই। আজকের দিনে যদি তুমি আরেকবার ভোট করাও আর যদি এদেরকে বলো যে এরা তৃণমূল কংগ্রেসের ওই জোড়াফুল প্রতীকটা নিয়েই যদি দাঁড়ায়, তাও এরা হারবেন। একুশে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনের ভিড় খানিক বিভীষিকার মতো ঋতব্রত দলের কাছে। গুটি কয়েক সেনা নিয়েই যে মমতা যুদ্ধ জয় করবে তা কি বুঝতে পারেনি ঋতব্রত শিবির? ক্ষমতার লোভে যারা মমতাকে ছেড়ে এসেছিল ঋত তৃণমূলে, তাদের অনেকেই আবার পুরনো জায়গায় ফিরে যেতে চাইছেন বলেই খবর। কিন্তু এখন কি তাদের ফেরত নেবেন মমতা? ঋতব্রত ব্যানার্জির তৃণমূলের ভবিষ্যৎ কি? জোর গুজব যে ৬২ এমএলএর মধ্যে কিছু লোক এবার মমতা ব্যানার্জির কাছে ফিরে যেতে পারে, গেলে তারা কারা কারা হতে পারে বলে আপনার মনে হয়? কারা কারা হতে পারে এরকম কোনো তথ্য আমার কাছে নেই, তবে আমার কাছে যে তথ্য আছে ১৭ জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যেতে চান, এটা আমার কাছে খবর। এবং ফিরে যাওয়ার কারণও হচ্ছে সেই ২১শে জুলাইয়ের ভিড়। নেতারা ভিড় দেখেই তো চলেন, যেখানে ভিড় বেশি নেতারা সেখানেই যান। তো সব দলের, এটা তৃণমূলের না, সব দলের। যেহেতু ২১শে জুলাই তারামণ্ডলের সভায় ভিড় বেশি হয়েছে, তাই নেতারা এখন বুঝতে পারছেন, অনুভব করছেন যে, আর এটা তো ফ্যাক্ট, তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি মানেই তৃণমূল কংগ্রেস। কর্মীদের মধ্যে কিন্তু এই ডিভিশনটা আসেনি। আমি আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি, বহু জায়গায় ঘুরে বেড়াই, বহু লোকেদের সাথে কথা বলি। কর্মীরা কিন্তু তৃণমূল কংগ্রেস বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নয়। এবার ফলে কি হয়েছে, যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গিয়েছিলেন, তুমি লক্ষ্য করে দেখো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে ৬০-৬২ জন গিয়েছিলেন, কিন্তু ২১শে জুলাই ঋতব্রতর মঞ্চে আমরা মাত্র ১৪-১৫ জনকেই দেখলাম। বাকিরা নেই কেন? আসলে এই মানুষগুলো অরূপ বিশ্বাসকে বসে থাকতে দেখেও উনি উঠে চলে গেলেন, বেরিয়ে চলে গেলেন স্টেজ ছেড়ে। এগুলো কর্মীরা যেখানে যেখানে থাকবে, নেতারাও সেখানে থাকবে। নেতা কর্মী ছাড়া হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কর্মীরা আছেন, এখন নেতারা একে একে ফেরার চেষ্টা করছে। ঋতব্রত ব্যানার্জির এই গোষ্ঠীর ভবিষ্যৎটা কি? এক কথায় উত্তর দেব, অন্ধকার। ঋতব্রত ব্যানার্জির, কারণ ঋতব্রত ব্যানার্জির সাথে কর্মী নেই। আজকের দিনে যদি তুমি আরেকবার ভোট করাও আর যদি এদেরকে বলো যে এরা তৃণমূল কংগ্রেসের ওই জোড়াফুল প্রতীকটা নিয়েই যদি দাঁড়ায়, তাও এরা হারবেন। তাও এরা হারবেন, কারণ তৃণমূল মানেই মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি মানেই তৃণমূল। আর কর্মীরা মমতা ব্যানার্জির সাথে আছে, আমরা প্রমাণ পেলাম ২১শে জুলাই। নিশ্চয়ই। যারা ফিরে যেতে পারে তাদের বিরুদ্ধে পুরনো কেস আছে কি? সেই জন্যই কি ফেরত যে শোনা গেছিল যখন যারা ঋতব্রত ব্যানার্জির গোষ্ঠীতে এসছিল, কেস যেই কেস দিচ্ছে তারা সব এসে ঋতব্রত ব্যানার্জির গোষ্ঠীতে জয়েন করছে। তো আমার প্রশ্ন হলো, প্রবীরদা, যারা ফিরে যেতে পারে তাদের বিরুদ্ধে কোনো কেস আছে কি? থাকলে কি ধরনের কেস থাকতে পারে? রাজনীতি যারা করেন, যারা নেতৃত্ব দেন, তাদের সবার এগেনস্টে কিছু না কিছু কেস আছে। কেসহীন রাজনীতিবিদ একটাও নেই। তো পুরনো কেস খোলা যেতেই পারে, সেই ভয় দেখানো হতেই পারে। আবার এটাও হতে পারে যে অনেকে এই কেসের তোয়াক্কা না করে তারা হয়তো ফিরে যেতে পারেন, এটাও হতে পারে। কারণ তারা যাদের অ্যাসপিরেশন আছে যে আমরা পরে আরেকবার এমএলএ হব, তারা এটা জানেন ভালো করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা পেছনে না থাকলে তাদের আর এমএলএ হওয়া হবে না, অন্তত তৃণমূলে। সেই কারণে অনেকেই ফিরে যেতে চাইছেন বা ফিরছেনও, যা আমি খবর পাচ্ছি, অনেকেই যোগাযোগ করছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে মানুষ এদেরকে আরেকবার গ্রহণ করবে কিনা। আমরা তৃণমূলে দেখেছি, যখন ওই চার্টার্ড ফ্লাইটে করে সব দিল্লি যাচ্ছিলেন, তার মধ্যে একজনের নাম বলি, আমার খুব ঘনিষ্ঠ পরিচিত বন্ধুস্থানীয়, রাজীব ব্যানার্জি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বুকে নিয়ে বিধানসভা থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন, বেরিয়ে বিজেপিতে গিয়েছিলেন, পরে আবার তৃণমূলে ফিরেছেন। কিন্তু ফেরার পরেও তাকে কিন্তু তৃণমূল কর্মীরা গ্রহণ করেনি। মুকুল রায়, সেকেন্ড ইন কমান্ড বলা হতো তৃণমূলের, তিনি বিজেপিতে গেলেন, প্রচুর লোকজনকে নিয়ে গেলেন, তারপরে তিনি আবার তৃণমূল মুখ হলেন, কিন্তু তৃণমূলের কর্মীরা কি তাকে সেইভাবে গ্রহণ করেছে? আমি যেটা লক্ষ্য করে দেখেছি, কোনো রাজনৈতিক দলের কর্মীরা
বেঈমানদের গ্রহণ করে নেয় না। এটা কিন্তু অতীতেও দেখেছি, এখনো দেখছি, ভবিষ্যতেও দেখব। কারণ দেখো, নেতারা বিক্রি হয়, নেতাদের ভয় থাকে জেলে যাওয়ার, নেতাদের রোজগারের ব্যাপার থাকে, অর্থ সম্পত্তি বাঁচানোর ব্যাপার থাকে। কর্মীদের কিন্তু এরা তো মানে সর্বহারা, এরা কিচ্ছু না, পদ পায় না, পয়সা পায় না, টিকিট পায়, দলটাকে ভালোবেসে করে, যে যা দল করুক ভালোবেসে করে, এদের তো হারানোর কিছু নেই। তো এরা বেঈমান হতে পারে না। বেঈমান তারাই হয় যাদের কিছু অর্থ সম্পত্তি বাঁচানোর আছে। যেমন প্রাক্তন এক মন্ত্রী ছিলেন, তিনি আমার অত্যন্ত মানে ঘনিষ্ঠ এবং ভাইয়ের মতন। তিনি কিছুই করেন না, কখনো মানে বাড়ি বাড়ি ছাত্রছাত্রী পড়াতেন, আর কিছু করেন না। তার আলিশান বাড়ি দেখলে তোমার মাথা ঘুরে যাবে, কোথা থেকে হলো? তিনি ভালো তৃণমূল হবেনি, স্বাভাবিক। আবার যখন দেখবেন যে ভালো তৃণমূলের অবস্থা খারাপ, তখন তিনি আবার খারাপ তৃণমূলে যাওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। প্রবীর, সূত্র অনুসারে জানা যাচ্ছে যে ঋতুব্রত ব্যানার্জির সাথে অন্য নেতাদের, ওনারই গোষ্ঠীর অন্য নেতাদের নাকি খুব একটা বনাবনি হচ্ছে না। সূত্রের কথার উপর ভিত্তি করে কিছু বলবো না, কিন্তু যতই হোক, আমরা যখন প্রথম প্রেম যাদের হয় না, প্রথম প্রেমকে কেউ ভুলতে পারে না। ঋতব্রতর প্রথম প্রেম হচ্ছে বামপন্থা। তো বামপন্থার যে প্রেম ঋতব্রত এখনো ভুলতে পারেনি, এবং বামপন্থীদের যে কাজের স্টাইল, সেই কাজের স্টাইলে তিনি তার মানে অনুগামীদের চালাতে চাইছেন। এইখানে মিসম্যাচ হচ্ছে। কারণ তৃণমূলের একটা ঘরানা আলাদা, আমি তৃণমূলের ঘরানার সাথেও ভালোভাবে ওয়াকিবহাল, বাম ঘরানার সাথেও ওয়াকিবহাল, বিজেপির সাথেও ওয়াকিবহাল। তিনটে রাজনৈতিক দলের ঘরানা একেবারে অন্যরকম। কংগ্রেস আর তৃণমূলের ঘরানাটা খানিকটা একরকম। তো তৃণমূলের ঘরানায় যাদের প্রথম প্রেম, তারা ওই বামের প্রথম প্রেমের সাথে নিজেদের ম্যাচ করতে পারছে না বলেই ওই 65 জন ভালো তৃণমূল হয়েও 15 জনকে 21শে জুলাই দেখা যায়। এটাই হচ্ছে তফাৎ। ঋতব্রত গোষ্ঠীকে কে চালাচ্ছে আসলে? অরূপ রায়, আখরুজ্জামান, ঋতব্রত, মাথাটা কে? মাথাতে কারা আছে? মাথাদের মধ্যে ইউনিটি কতটা? ইউনিটি কথাটা আমি ছেড়ে দিলাম, এটার আপনি আগেই জবাব দিয়েছেন, কিন্তু মাথা অ্যাকচুয়ালি কে? যদিও আমরা সামনে ঋতব্রতকে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল মাথাটা কে? কারণ ফিরহাদ হাকিম থেকে শুরু করে, অরূপ রায় থেকে শুরু করে, মদন মিত্র থেকে শুরু করে অনেকেই দাপুটে সব টিএমসি নেতারা গিয়ে ওখানে জুড়েছে। তাহলে মাথাটা কে? মাথা তো দুরকম হতে পারে। শুভেন্দু অধিকারী মাথা হতে পারেন, মমতা ব্যানার্জি মাথা হতে পারেন। মমতা ব্যানার্জি হতে পারেন, তিনি বলতে পারেন যাও। প্রমোদ দাশগুপ্ত শালকিয়া প্লে নামে একটা কথা বলেছিলেন, সেটা বলেছিলেন যে কংগ্রেসে যাও আর কংগ্রেসকে খাও। এটা উনি প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন। এটাও তো হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ঋতব্রতের কাছে যাও আর ঋতব্রতকে খাও, ঠিক সময় আবার চলে এসো, আবার তোমাদেরকে বরণ ডালায় দিয়ে বরণ করে নেব। এটাও তো হতে পারে। আবার এটাও হতে পারে যে শুভেন্দু অধিকারী কাউকে ভয় দেখিয়েছে, তোমার এগেনস্টে এই কেস আছে, তোমাকে আলাদা ব্লকে থাকতে হবে। দুটোই হতে পারে। ভাঙলে কবে আবার ভাঙবে ঋতব্রত গোষ্ঠী? দেখো, উত্তরপ্রদেশের নির্বাচন অনেক কিছু ঠিক করে দেবে। ভারতের পুরো রাজনীতির গতিপথটা উত্তরপ্রদেশ নির্বাচনের পরে ঠিক হবে। উত্তরপ্রদেশ বলা হয় যে দিল্লির মসনদে পৌঁছতে গেলে উত্তরপ্রদেশের রাস্তা দিয়ে পৌঁছতে হয়। উত্তরপ্রদেশে যদি বিজেপি ভালো ফল না করে, বিজেপি যদি কেন্দ্রে পরবর্তীকালে সরকারে আসতে চায়, উত্তরপ্রদেশ ভালো ফল করতেই হবে। এবং উত্তরপ্রদেশ যদি ভালো ফল না হয়, 2029-এ বিজেপির ফল আরও খারাপ হবে। কারণ অ্যান্টি ইনকমবেন্সি আছে, মানে অনেক রকম প্রতিষ্ঠান বিরোধিতা আছে, এই ককরোচ পার্টির ক্ষোভ আছে। সব মিলিয়ে বিজেপি 230টা আসন থেকে কমে যাবে, বাড়ার কোনো সম্ভাবনা নেই। এই কমে গিয়ে তারা যদি সরকার করতে পারে, কারণ বিজেপি সকলের সাথে এমন বিবাদ করে রেখেছে, কেউ আর বিজেপির সাপোর্টে কথা বলতে চাইছে না, ওই কয়েকটা হাতে গোনা দল ছাড়া। তো তাদের সবাই মিলে যদি বিজেপি সরকার গড়ে নিতে পারে আরেকবার, তাহলে হয়তো এই ঋতব্রতদের মতন ব্লক বা ওই এনসিপিআই এর মতন রাজনৈতিক দল টিকবে। আর যদি না হয়, তাহলে এদেরকে খুঁজে পাবে না, রাজনৈতিক ভাবে এদের অপমৃত্যু ঘটবে। মিটিং ডাকলে সব এমএলএরা উপস্থিত হয় নাকি সবাই নিজের রাজা? আপনার কি মনে হয়, যখনই কোনো মিটিং ডাকা হয় ঋতব্রত গোষ্ঠীর, সব এমএলএরা কি, এই যে 62খানা এমএলএ, তারা সবাই উপস্থিত থাকে নাকি সবাই সবার নিজের রাজার মতন করে ঋতব্রত গোষ্ঠী চলছে? দেখো, দক্ষিণপন্থী দলে না হাইকমান্ড বলে একটা কথা আছে।
আর বামপন্থী দলে পলিট ব্যুরো বলে একটা কথা আছে, যারা সবটাই নিয়ন্ত্রণ করে। ঋতব্রতর যে ব্লক, সেই ব্লকটা মানে এটা পলিট ব্যুরো বেসড নাকি হাইকমান্ড বেসড, এটা এখনো আমরা জানি না। ফলে সবাই রাজা, সবাই নিজের মতন করে চলছেন। বিজেপির সাথে এই গোষ্ঠীর কোঅর্ডিনেশন কিভাবে হচ্ছে, মানে ঋতব্রত গোষ্ঠীর? আমরা দেখতে পাচ্ছি ফ্লোর কোঅর্ডিনেশন তো হচ্ছে, যে কথা শুভেন্দু অধিকারী বলছেন একই কথা বলছেন ঋতব্রত। তিনি ছাত্রদের মিছিল বা যে মিছিলটা কলকাতায় হলো, যেখানে সাংবাদিকদের উপর আক্রমণ হলো, সেই মিছিল নিয়ে কটাক্ষ করছেন একদিকে শুভেন্দু অধিকারী, আবার একদা বাম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একই সুরে কথা বলছেন। তো কোঅর্ডিনেশন করাটা বড় ব্যাপার না, পাঁচতারা হোটেলে গিয়েও কোঅর্ডিনেশন হচ্ছে, মিটিং হচ্ছে। তো এইগুলো আজকের দিনে খুব বড় ইস্যু না। সিপিআইএম এর হঠাৎ উত্থানের পরে বিজেপির সহানুভূতি কি মমতা ব্যানার্জির প্রতি বেড়ে গেছে, সহানুভূতি কি মমতা ব্যানার্জির প্রতি বেড়ে গেছে সিপিআইএম কে ঠেকানোর জন্য? দেখো, সিপিআইএম বলো বা বিজেপি বলো, দুটোই ক্যাডার বেসড দল, এবং দুটো দলেরই মানে আন্দোলনের মানে স্টাইলটা একই রকম, একটু আক্রমণাত্মক। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার যখন যৌবন ছিল তিনিও আক্রমণাত্মক স্টাইলে রাজনীতি করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি দেখো তাহলে উনিও আক্রমণাত্মক। পশ্চিমবাংলায় আক্রমণাত্মক রাজনীতি যারা করে তারাই টিকে থাকে, যারা ডিফেন্সিভ করেন, যেমন ধরো কংগ্রেস আজকে প্রায় মুছে যেতে বসেছে। তো এইরকম মানে মমতা ব্যানার্জির প্রতি বিজেপির সহানুভূতি বেড়েছে কিনা আমি জানি না, কিন্তু এই যে বামেদের যে হঠাৎ উত্থান, তারা হঠাৎ প্রতিবাদে নামছে, অনেক ভালো ভালো ছেলে, শতরূপ আমার অত্যন্ত প্রিয় ভাই শতরূপ, সৃজন বা মীনাক্ষীর মতন ছেলেমেয়েরা, ঝকঝকে ছেলেমেয়েরা উঠে আসছে। এটা একটা বাম রাজনীতির ক্ষেত্রে একটা বড় মানে কি বলবো সিগনিফিকেন্ট একটা সিগনেচার রেখে যাচ্ছেন এরা। কারণ এর আগে দেখেছি ওই রেজ্জাক মোল্লার ভাষায় পাকা মাথের চুলেরা বামকে মানে পরিচালনা করে এসছে। এবার এদেরকে কিন্তু বামেরা পুরো আপার হ্যান্ড দেয়নি, এদেরকে কিন্তু নেতৃত্বে আনেনি বা পলিসি মেকিং এর ক্ষেত্রে এদেরকে এখনো আনেনি। যেদিন এরা পলিসি মেকিং করতে শুরু করবে সেদিন বিজেপি এদের ভয় করবে। বিজেপি এখনো কিন্তু বামেদের ভয় পায় না, বিজেপি ভয় পাচ্ছে কিন্তু পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তফাৎটা আমরা সবাই জানি। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গিয়ে একটা বাঘিনীর মতো, আর যখন তিনি প্রশাসনে ছিলেন সেই বাঘিনীটা ঘুমোচ্ছিল, সেই ঘুমটাকে আবার খোঁচা মেরে ভাঙিয়ে দিয়েছে এই বিজেপি। তো আগামী দিন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন বলা, মানে টু আর্লি টু সে যে মমতা বন্দ্যোপাধ্যায় লাইন অফ অ্যাকশন কি হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেলা সফর শুরু করেন, যেটা উনি করবেন খুব শিগগিরই শুনেছি, জেলা সফর শুরু করেন, তখন কিন্তু এই যে সহানুভূতিটা দেখতে পাচ্ছ বিজেপির, এই সহানুভূতিটা কিন্তু আর থাকবে না। কারণ যতক্ষণ বিজেপি এমন একটা দল যে তাদের বশ্যতা যতক্ষণ স্বীকার করে আছো তুমি, ততক্ষণ সে তোমার কাছে ভালো। তুমি তার হয়ে ভালো ভালো কথা বলো, তার হয়ে ভালো ভালো রিপোর্টিং করো, ভালো ভালো অ্যানালিসিস করো, তোমার মতন ভালো চ্যানেল আর একটাও নেই। যখনই তুমি তার বিরুদ্ধে কথা বলবে তখন তোমার মতন খারাপ চ্যানেলও একটা নেই। তোমার সামনে আমি উদাহরণ বসে আছি। আমি যেহেতু অ্যান্টি গভর্নমেন্ট কোয়েশ্চেন্স করি, আমাকে অকারণে একেবারে কোট অ্যান্ড কোট ক্যামেরার সামনে বলছি, অকারণে বেসলেস কেসে আমাকে 10 দিন জেল কাটানো হলো, আমাকে রাস্তায় ফেলে মারা হলো এই বিজেপি গুন্ডাদের দ্বারাই। তো ফলে আমাদের মতন লোকেরা নিগৃহীত হব, আমরা জেল খাটবো। কিন্তু যদি আমি সরকারের পক্ষে কথা বলি বা বিজেপির পক্ষে কথা বলি, আমার মতন লোককেই এই বিজেপি দুধ কলা দিয়ে পুষবে। পরে কালসাপ হয়ে ছবল মারবে কিনা সাংবাদিকেরা আমি জানি না, কিন্তু পুষছে তো, বিভিন্ন চ্যানেলকে পোষা হচ্ছে। তবে ককরোচ জনতা পার্টির উত্থানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, বিভিন্ন টেলিভিশন চ্যানেল খানিকটা বেসুরো, অন্তত কয়েকজন অ্যাঙ্কার তারা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছেন, এটা খুব ভালো লক্ষণ। মমতা ব্যানার্জির যে গোষ্ঠীটা এখন আজ পড়ে রয়েছে, তাদের মধ্যেও কিন্তু খুব একটা যে ইউনিটি আছে বলে কি আপনার মনে হয়? কল্যাণ, আমার প্রথম প্রশ্ন, কল্যাণ ব্যানার্জি খুব বেসুরো শোনাচ্ছে,
কল্যাণ ব্যানার্জির সাথে আছে মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রকে ঠিক বোঝা যাচ্ছে না কোন দিকে, যদিও উনি লড়াই লড়ে যাচ্ছেন দিদির হয়ে, কিন্তু তাও ঠিক বোঝা যাচ্ছে না কোন দিকে জল গড়াচ্ছে। সেই জায়গা থেকে আমি বলবো যে মমতা ব্যানার্জি, আর বাকি রইল মমতা ব্যানার্জি কিছু ইয়াং কম বয়সী ভালো ছেলেমেয়েরা, প্রিয়াঙ্কা, উপাসনা, সব এদেরকে তুলে আনার চেষ্টা করছে, উইচ ইজ যথেষ্ট অনবদ্য কাজ। ইয়াং জেনারেশনই আগামীকাল ঝান্ডা ধরবে আশা করা যায় এবং রেভলিউশন আনবে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে যারা ছিল এতদিন ধরে মমতা ব্যানার্জির কাছে, এবং কল্যাণ ব্যানার্জি একবার নয় 21শে মঞ্চে আমরা যেটা দেখলাম কল্যাণ ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির মাঝখানে, আপনার কি মনে হয় যে মমতা ব্যানার্জির গোষ্ঠীর মধ্যেও এখন কোন দল চলছে? তুমি বারবার তোমার কথায় কল্যাণ ব্যানার্জির নামটা বললে। কল্যাণ ব্যানার্জির সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি চিনি, সম্পর্ক বলবো না, আমি চিনি দীর্ঘদিন ধরে। কল্যাণ ব্যানার্জির সাথে মমতা ব্যানার্জির ঝগড়া প্রতি সপ্তাহে একবার হয়, আবার প্রতি সপ্তাহে মিটেও যায়। এটা হচ্ছে কল্যাণ ব্যানার্জির সাথে মমতা ব্যানার্জির একটা রিলেশনের কেমিস্ট্রি। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন একটা লোক যে উনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে কারুর সামনে ভয় পান না। মমতা ব্যানার্জি বিরোধিতাও করেন, আবার ঠিক বেরিয়ে এসে মমতা ব্যানার্জির সমর্থনেও কিন্তু প্রেস কনফারেন্স করেন। তো এইটাকে আমি ঠিক মানে ওনার সাথে নেই বা ওনার থেকে বেরিয়ে যাচ্ছে এই কথাটা বলবো না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ফুল ফ্লেজে আন্দোলনে ফিরবেন তখন এটাকে তুমি দেখতে পাবে এটা একটা জমাট বাঁধা মানে আন্দোলন হচ্ছে। কিন্তু যতক্ষণ না তিনি ফিল্ডে নামছেন, তুমি দেখলে উনি দুটো তিনটে মোমবাতি মিছিল করলেন, কয়েকটা মিছিল করলেন, সেখানে দেখলে যে সবাই কিন্তু যারা ওনার পক্ষের গোষ্ঠীর লোক তারা কিন্তু সবাই একসাথে পা মেলাচ্ছেন। কিন্তু এখনো যারা মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গিয়েছেন তারা এখনো মিছিল করা তো ছেড়ে দাও, তারা নিজেদের এলাকাতে পর্যন্ত যেতে পারছেন না। এইটাই তো তফাৎ মমতা ব্যানার্জির সাথে বাকিদের তফাৎটা এইখানেই। আর মমতা ব্যানার্জির সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রোজ ঝগড়া হয়, রোজ কোনো না কোনো ইস্যুতে ঝগড়া হয়, এবং প্রত্যেক দিন সেই ঝগড়াটা মিটে যায়। মানে আমি দেখেছি, মানে অ্যাকচুয়াল ভাই বোন বলতে যেটা বোঝে, পিঠে পিঠে ভাই বোন হয় না, ভাই বোন বলতে যা বোঝায় কল্যাণদা মমতা ব্যানার্জি কিন্তু দুজনে এই রকম, আমার সচক্ষে দেখা। এবং তোমাকে বলে রাখি, কল্যাণদা বাঁকুড়ার মানুষ, কল্যাণ ব্যানার্জি বাঁকুড়ার মানুষ, পেশার খাতিরে আসানসোল, তারপরে কলকাতায় আসেন, বাইপাসের ধারে ছোট্ট একটা জমি কেনেন, সেখানে বাড়ি করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে না, ওখানে থাকতে হবে না, তুই আমার বাড়ির সামনে এসে থাক। মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকেন, সেই জমিটা মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিনিয়ে দিয়েছেন। এবং মানে রিলেশনটা বোঝার চেষ্টা করো, যে তোকে ওই বাইপাসের কাছে থাকতে হবে না, তুই আমার বাড়ির পাশে থাক। কারণ কল্যাণদা খুব মানে বদরাগী মানুষ, কখন কি বলে দেন, কখন কি করে বসেন। তো বড় দিদি হলে কি করে, এই তুই আমার কাছে বস, বেশি বদমাইশি করিস না, এই রকম একটা রিলেশন, অন্য কোনো কিছু নেই এর মধ্যে।